ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলায় উপনির্বাচন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, উপনির্বাচনেও বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে। তার মধ্যে একটি অভিযোগ রায়গঞ্জে, যেখানে সিসিটিভি বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে জেলা শাসকের বিরুদ্ধে। বিরোধী দলনেতা বলছেন বাগদায় মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে বলেছেন যে বাগদা আসনটি তার চাই। আমরা দেখতে পাচ্ছি যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে বাইক বাহিনীর একটা দাপট রয়েছে, সেটা আমাদের প্রতিনিধিও বলছেন। এখানে বিজেপির মুখপাত্র হয়তো তার রাজনৈতিক দায়বদ্ধতার কারণেও বলতে পারেন, যদি সেটাকে আমরা উপেক্ষাও করি, কিন্তু কিছু বাইক বাহিনী যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে ঘুরছে অস্বীকার করা যায় না। এবং যে কেন্দ্র, যে রানাঘাট দক্ষিণ, সেখানে মুকুটমণি অধিকারী তিনি এখন বলছেন যে প্রিজাইডিং অফিসার বিজেপির হয়ে ভোট করাচ্ছে। আমি একটু তৃণমূল কংগ্রেসের কাছে আসতে চাইব। রানাঘাট দক্ষিণে 36,000-এর বেশি লিড, সেটা এই কদিন আগে, এবং এই কেন্দ্রে মতুয়া ভোটটা একটা অত্যন্ত ডিসাইডিং ফ্যাক্টর বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2 মাসের মধ্যে মতুয়া ভোট আপনাদের দিকে চলে আসবে, 36,000 ভোট আপনারা পার করে চলে যাবেন। এটা কি খুব স্বাভাবিক মনে হচ্ছে? না না, স্বাভাবিক অস্বাভাবিকের তো কথা না। রানাঘাটে পায়রাডাঙ্গায় মারপিট হচ্ছে, আমি বলছি মারপিট হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কোথায় হচ্ছে, কে করছে, এসব অনেক প্রশ্ন থাকবে। এই প্রশ্ন নিয়ে আমি আসতে চাইছি না। আমার যেটা বক্তব্য হচ্ছে যে ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আপনাদের টিভিতে সব জায়গায় দেখা যাচ্ছে। 2-1টা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে, সেরকম কোনো ইলেকশনে দেখা যাবে না যে একটা ছোটোখাটো ঘটনা ঘটেনি। তার থেকেও বড় কথা হচ্ছে, আপনি বলছেন যে 36,000 ভোটকে, 46,000 ভোটকে কি করে মেকআপ করবেন। আমার বক্তব্য হচ্ছে যে ভোট কিভাবে হয়, ভোটের প্রেক্ষিত ছিল লোকসভা ইলেকশন। বিধানসভা ইলেকশনে কি হবে, যদিও বিধানসভা ইলেকশনে 21-এর বিধানসভা ইলেকশনে এই সিটটা হারা ছিল, প্রার্থী চেঞ্জ হয়ে আমাদের কাছে এসছেন এবং আমরা সেই প্রার্থীকেই আবার আমরা টিকিট দিয়েছি। ন্যাচারালি দেখা যাক না, এটা তো প্রার্থীরও কিছুটা ক্যারিশমা থাকে, প্লাস হচ্ছে সরকারের মানে প্রকল্প থাকে, প্লাস সংগঠন, এই 3টে জিনিসকে মিলিয়ে দেখা যাক না ভোট চেঞ্জ করে আনা যায় কিনা। উপনির্বাচনে যেমন ভাবে উদয়ন গুহ একটা ডিফারেন্স তৈরি করেছিলেন, উদয়ন গুহ যে ভোটে জিতেছিলেন, সেটা নিশ্চয়ই আপনারও মনে রয়েছে। না না, ও তো বললাম তো, প্রচার আর কথার মধ্যে, কাজের মধ্যে পার্থক্য আছে। উদয়ন গুহ যে জিতেছিলেন, এটা তার আগে প্রায় 68 ভোটে হার এবং তারপরে প্রায় বিপুল ভোটে জয়। মানুষ ভোট দিয়েছে, এটা তো অস্বাভাবিক করার নয়, মানুষ ভোট দিয়েছে। প্রথম কথা বলছি, মিডিয়াতে বসে চিৎকার চেঁচামেচি না করি। আমার মনে হয় যে বিরোধী দলদের বলবো যে তারা সংগঠন যাক, তারা পাড়ায় পাড়ায় স্ট্রিট কর্নার করুক, দেখা যায় তাদের প্রচার, দেখা যায় কোনো কিছুই করা যায় না। সংগঠন আমাদেরই আছে। কথা বলুন, আজকে লক্ষ্মীর ভান্ডার একটা বিপুল সাফল্য দিয়েছে এই তৃণমূল কংগ্রেসকে, কিন্তু ঠিক সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কখনো দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গ এই মহিলাদের ফেলে পেটানো হচ্ছে, এবং সেই বিধায়ক শুধুমাত্র শোকজের উত্তর দিয়েই তিনি ছাড় পেয়ে যাচ্ছেন। মানে মহিলাদের 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে কি মহিলাদের নিরাপত্তার সঙ্গে এভাবে ছেলে খেলা করা উচিত? এর সাথে এটাকে জড়িয়ে দিলে খুব মুশকিল হবে। মহিলাদের সার্বিকভাবে সমস্ত মহিলাদের জন্য প্রকল্পটা চালু হয়েছে, আর কোনো জায়গায় কোনো মহিলাকে এইভাবে যে মারধর করা হচ্ছে, তার জন্য দল বা কোনো কর্মী, তারা যারা সত্যিকারের রাজনীতি করতে চায়, তারা কখনো এটাকে সমর্থন করবে না, এবং এটাকে প্রচন্ডভাবে বিরোধিতা করছে, এবং সকলেই বলছে এটা শেষ হওয়া উচিত। কিছু লোক আছে যারা ঢুকে এখানে দলকে খারাপ করছে। এই যে ধরুন, একদিকে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আমি একটা কথা বলি, প্রান্তিক মহিলারা টাকা পাক, তাতে আমাদের কোনো বিরোধিতা নেই, কিন্তু সেইটা নিয়ে যখন রাজনীতি হয়, এবং যেটা বাণীব্রতবাবু বললেন যে আজকে এই শাহজাহানরাই তাদেরকে রাতের বেলা পিঠে করতে বানায়, এই শাহজাহানদের অত্যাচারে জলা জমি মানে ভেরি করে দেওয়া হয়, ভেরি করে দিয়ে সেখানে লক্ষ লক্ষ টাকা বিক্রি করা হয়, এই শাহজাহানদের গ্রেপ্তার করতে গিয়ে সিবিআই আক্রান্ত হয়। এই আজকে যদি মুখ্যমন্ত্রী প্রথম দিন বলে দিতেন শাহজাহানের কোনো রং রূপ নেই, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাহলে কিন্তু আমরা এত প্রশ্নের অবতারণা করতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, বিদ্যাসাগরের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, সেই বাংলায় আজকে যেটা সারা ভারতবর্ষ, মহিলারা নিশ্চয়ই অগ্রাধিকার পাবে, মহিলারা নিশ্চয়ই সমাজের সর্বস্তরে সমস্ত কিছুতে অংশগ্রহণ করবে, কিন্তু তাদের ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। সিপিএম এর কাছে আসবো, শুনলাম আমি যেটা শুভজিতের কাছে প্রশ্ন, এই যে ভোটগুলো হচ্ছে তার মধ্যে
সাম্প্রতিক অতীতের নির্বাচনে আপনাদের সেই অর্থে আপনারা নিজেরাও সেই মূল্যায়ন করেছেন যে এই জায়গায় আপনারা মানুষের কাছে সম্ভবত আপনাদের পৌঁছানোর কোনো খামতি ছিল। এই ভোটে হঠাৎ করে 2 মাসের মধ্যে একটা ভোটে বিরাট কিছু পরিবর্তন হবে না, কিন্তু আপনারা এই ভোটটা ঠিক কোন নিরিখে লড়ছেন? দেখুন, আমি আপনাকে শুরুতেই বললাম যে এই নির্বাচনে আমরা লড়াই করছি যাতে বিধানসভার অভ্যন্তরে আমরা আমাদের প্রতিনিধি পাঠাতে পারি, এবং যেটা বর্তমানে আমরা দেখছি পশ্চিমবঙ্গে যে একটা ভয়েস অফ অপোজিশন, এটার খুব অ্যাবসেন্স চলছে। তার কারণ সার্বিকভাবে যদি দেখা যায় বিরোধী দলের যে ভূমিকা পালন করার কথা ছিল সেই ভূমিকা তারা পালন করতে পারছে না, অন্তত অ্যাসেম্বলির অভ্যন্তরে। এবং দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে বিরোধী দলের যে ম্যান্ডেট বিরোধী দল পেয়েছিল সেটা তো কম ম্যান্ডেট নয়, ৭৭টা সিট কিন্তু মুখের কথা নয়, এটা হিউজ নাম্বার। এই ৭৭টা ক্রমশ কমতে কমতে আজকে ৬০-এর ঘরে চলে এসছে। এবং জানি না এই 4টে সিটেও কি হবে, সেই আমি এখান থেকে তো ভবিষ্যৎবাণী করতে পারি না, তো কি জায়গায় যাবে। কিন্তু যদি দেখা যায় যে এই যে তৃণমূলের হয়ে যারা দাঁড়িয়েছেন, কৃষ্ণ কল্যাণী বা মুকুটমণি অধিকারী, এরা কিন্তু মানুষের ভোট পেয়েছিল, মানুষ ভরসা করেছিল বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে। এবং খালি জেতা নয়, ওই বাজারে 2021 সালে যখন নাকি তৃণমূল 200-র উপর সিট পাচ্ছে, এরা কিন্তু বিপুল ভোটে জিতেছিল। মানে মানুষ কিন্তু তখন এদেরকে এবং বিজেপিকে পার্টি হিসেবে ট্রাস্ট করেছিল। কিন্তু এখন মানুষ দেখছে যে যাদেরকে ভোট দিয়ে জেতালাম তারা এখন তৃণমূলের প্রার্থী হয়ে গেল। এটা আমি অন্য অ্যাঙ্গেলে এখন বিজেপি বা অন্য দল কেউ অন্য কথা বলতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে এতে পলিটিক্যাল যে মেটেরিয়ালিজম, যে পলিটিক্যাল যে একটা সিরিয়াসনেস ছিল, হ্যাঁ বাইরেও তো নিশ্চয়ই তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে, এবং আমরা সেটা ক্রিটিসাইজ করছি না এমনটা না। আমরা কিন্তু প্রথম দিন থেকেই বাইরন বিশ্বাস যে জিতেছেন, এবং তার পরবর্তীকালে আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে হ্যাঁ ঠিক, যে আমরা হয়তো মানুষকে বুঝিয়েছিলাম বাইরন বিশ্বাসকে জেতানোর জন্য তৃণমূলের বিরুদ্ধে, এবং মানুষ ভোট দিয়েছিল, এবং এ দায় আমাদের নিতে হবে যে বাইরন বিশ্বাস আমাদের দল থেকে ছেড়ে, আমাদেরই কিছু দোষ ত্রুটি ছিল। কিন্তু আমার কথা এই যে বর্তমানে যে পরিস্থিতিতে আমরা যদি দেখি, এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা আপনি বললেন, বা আপনি আরো বিভিন্ন সরকারি প্রকল্পের কথা বললেন, দেখুন এই সরকারি প্রকল্প নিয়ে তো কারো কোনো দ্বিমত পোষণ করার কথা নয়। যদি সরকারি প্রকল্পগুলো ভালো হতো, কাজের জন্য হতো, তাহলে তো নিশ্চয়ই আমরা দল হিসেবে সমর্থন করতাম। কিন্তু সরকারি প্রকল্পগুলোর কিভাবে দলীয়করণ হচ্ছে আপনি একবার দেখবেন, যে লক্ষ্মীর ভান্ডার হোক, বা আপনি যদি দেখেন বিশেষ করে এই দুয়ারে সরকার প্রকল্প, এই প্রকল্প তো আসলে মানুষের জন্য করার কথা ছিল যে মানুষের দুয়ারে সরকার চলে আসবে, পরিষেবা মানুষ পাবে, বিভিন্ন প্রকল্প সুবিধা পাবে। কিন্তু আপনি অধিকাংশ জায়গায়, আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আপনি জানেন, আপনি যদি গ্রামগঞ্জে খোঁজ নেন, এই দুয়ারে সরকার প্রকল্পের নাম করে তৃণমূল পার্টি অফিস তৈরি হয়ে যায়, এই দুয়ারে সরকার প্রকল্প নাম করে তৃণমূলের দলীয়করণের কাজ হয়। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেন প্রকল্প, ধরুন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেওয়া হচ্ছে, আমরা তো দল হিসেবে বলেছি যে 1000কে দরকার হলে 5000 করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সত্যিকারের যাদের দরকার টাকাটা, তারা পাচ্ছে না, এবং অনেকে হয়তো তৃণমূলের নেতা বলে, তৃণমূল লোকের সাথে ঘুরে বলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। বেশ, এগুলো নিয়ে তো আমাদের আলোচনা করতে হবে। বেশ, আসবো বিজেপির কাছে আমার প্রশ্ন, অবশ্যই আপনি নোট রাখুন, আমি আপনার কাছে আসবো, আপনি বলবেন। এই যে রায়গঞ্জে ধরুন একটা অভিযোগ উঠছে যে জেলা শাসক নাকি সিসিটিভি বন্ধ রাখতে বলেছেন, কিভাবে দেখছেন এই অভিযোগকে? মানে আমরা তো প্রথমে বলেছিলাম যে মমতা ব্যানার্জি সমস্তটাই তার সব উপনির্বাচনে যে তার প্রার্থীদের জয়ী করতে, এখানে বারিদা বলছিলেন একটা কথা, সত্যি তো, যে প্রার্থী দিয়েছে কি ভোটে হারার জন্য না, ভোটে জিততে হবে, তার জন্য তো সিসিটিভি বন্ধ করে রাখতে হবে। একজন সিসিটিভি গুলো কেন বন্ধ করা হলো, সিসিটিভি কেন লাগানো হয়েছে, এলাকার নিরাপত্তা, দুষ্কৃতিকাণ্ড, কোনো রকম দুর্ঘটনা ঘটে কিনা সেগুলো দেখার জন্য। আজকে ভোটের দিন বহিরাগতরা আসবে, সেটা সিসিটিভিতে ফুটেজ হয়ে যাবে, সেই ফুটেজ হয়ে গেলে ডিএমকে তো জবাব দিতে হতে পারে পরবর্তীকালে, যে এই বাইরের লোকগুলো এসছে পুলিশ কি করছিল, যার জন্য যাতে এই দুষ্কৃতিকারীদের যাতে ছবিগুলো না আসে, তার জন্য ডিএম ভালো কাজ করেছেন। মমতা ব্যানার্জির কাছে তার নাম্বার বাড়বে, পরবর্তীতে তার ভালো প্রমোশন হবে। দ্বিতীয় একটা কথা হচ্ছে গিয়ে যে আপনার বাগদায় আসছেন না, কিন্তু বাগদার বিভিন্ন ঘটনা ঘটছে। বাগদায় যদি আসি তাহলে আমি আপনার কাছে একটা বাগদা নিয়ে একটা প্রশ্ন করি। এক মিনিট, এই যে ধরুন আপনাদের প্রার্থী বিনয় বিশ্বাস, তাকে 80 লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে, কে বলেছে? আপনাদের স্থানীয় বিজেপি নেতা কর্মীরা, নাম বলবো? নাম বলে দিচ্ছি, পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া শিকদার, যুব মোর্চার নেতা সঞ্জয় মল্লিক, বাগদা 3 নম্বর মন্ডলের সম্পাদক গোবিন্দ মজুমদার, কি হয়েছে? হ্যাঁ, এরা বলেছে 80 লক্ষ টাকার বিনিময়ে বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে। সমস্তটা ভুল খবর, এবং এটা তৃণমূলের একটা চক্রান্ত। বিশ্বজিৎ দাস যেহেতু বিজেপির হয়ে এক ধরনের বিধায়ক হয়েছিলেন, বিশ্বজিৎ দাসের অঙ্গুল হিলেন না, এগুলো তারা দাদি দ্বারা বলাচ্ছে। এর সাথে বাগদায় যে ইলেকশন, আজকে নৈহাটি, আমি বলছি নৈহাটি, আপনারা কিন্তু এখনো পর্যন্ত এই যাদের নাম বললাম তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো পদক্ষেপ করেননি, অথচ আপনি বলছেন এরা বিশ্বজিৎ দাসের হয়ে কথা বলছে। বিশ্বজিৎ দাসের, আমি বিশ্বজিৎ দাসের অঙ্গুলি হেলানো, বিশ্বজিৎ
কিন্তু কেউ আমার যদি বলে বক্তব্য, থাকে- আপনাদের দল এদের বিরুদ্ধে এখনো সাংগঠনিক পদক্ষেপ করেনি। নিশ্চয়ই কোনটা ঠিক? অপেক্ষা করুন, সময়ের সাথে সাথে সব দেখতে এই খবরটা আমি ঠিক আছে। আপনাকে বলছি, এই আর খবরটা, আপনি ঠিকই এই যে- করেছেন তো। এই যে আপনি তথ্যটা- খবরটা দিয়েছেন, আমরা তার জন্য আপনার কাছে কৃতার্থ। আমরা নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই ঠিক আছে, খবরটা হচ্ছে কি আমাদের 27 জুনের, হ্যাঁ। 27 জুনের 27 পর আজকে 10, অর্থাৎ প্রায় আরে 13 যে দিন কেটে রাজ্যে যাওয়ার পর এখনো শাহজাহানকে, পর্যন্ত যে পদক্ষেপ রাজ্যে হয়নি। পুলিশ শাহজাহানকে ধরতে গিয়ে 1.5 মাস 2 মাস লাগিয়ে দেয়, সে তো পুলিশ শাহজাহান নয়, রাজ্যে বসে থাকে। বিজেপি এরা পদাধিকারী, আপনারা এই যে পদাধিকারীদের কথা বলেছেন, তারা একটা নির্দিষ্ট ছোট্ট তাদের ক্ষোভের বিজ্ঞাপনে ক্ষেত্রে বিরতি বলেছে। দেবো, বিরতির পর আপনি ফিরে আসছি আলোচনায়। ক্ষোভের ক্ষেত্রে তাদের বলে